আমাদের চারপাশটা তো পুরোটাই অনিশ্চয়তায় ভরা, তাই না? কিন্তু ভাবুন তো একবার, যদি গণিত ব্যবহার করে এই অনিশ্চয়তাকেই মাপা যেত, এমনকি ভবিষ্যতের আন্দাজও করা যেত। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন সম্ভাবনার এই দারুণ ইন্টারেস্টিং জগতে একবার ঢু মেরে আসি। কখনো কি মাথায় এসেছে যে আমরা ঠিক কিভাবে কোনো কিছুর চান্স বা সম্ভাবনা হিসাব করি? ধরুন একটা কয়েন টস করলে হেডস পড়ার চান্স কত, বা ধরুন একটা ফ্লাইট লেট হওয়ার সম্ভাবনা কতটা। এই সব কিছুর পেছনে কিন্তু একটা সলিড গাণিতিক যুক্তি কাজ করে। তো আজকের এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে সম্ভাবনার একদম বেসিক ধারণাটা পরিষ্কার করে নেব। এরপর দেখব ডেটা ঠিক কত রকমের হতে পারে, আমরা কিভাবে ডেটাকে গুনি আর মাপি। আর তারপর আমরা দুটো খুবই পাওয়ারফুল টুল নিয়ে কথা বলবো, বাইনোমিয়াল আর পয়সন ডিস্ট্রিবিউশন। আর শেষে গিয়ে দেখব কোন পরিস্থিতিতে কোনটা কাজে লাগাতে হবে। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক, তাই না? একেবারে গোড়ার কথা, যাকে বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমাদের সব হিসাব নিকাশের মূল ভিত্তি কিন্তু এটাই। খুব সহজ করে বললে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হলো একটা লিস্টের মতো। এই লিস্টে কি থাকে? কোনো একটা এক্সপেরিমেন্টের সম্ভাব্য সব আউটকাম, আর প্রত্যেকটা আউটকামের সম্ভাবনা কতটুকু সেটাও বলা থাকে। যেমন ধরুন একটা ছক্কা যদি ছোড়া হয় তাহলে কি পড়তে পারে, আর প্রত্যেকটা সংখ্যা পড়ার সম্ভাবনা কত। এই পুরো হিসাবটাই হলো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যে কোনো ঠিকঠাক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কিন্তু তিনটা নিয়ম মানতেই হয়। ১ নম্বর, যে কোনো একটা ফলাফলের সম্ভাবনা সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকবে। ২ নম্বর, আউটকামগুলো হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটা ঘটলে আর একটা ঘটা সম্ভব না। যেমন ছক্কায় একই সাথে ১ আর ৬ দুটোই পড়তে পারে না। আর ৩ নম্বর, সবকটা ফলাফলের সম্ভাবনা যোগ করলে সবসময় মোট ফল হবে ১। আচ্ছা, এখন সম্ভাবনা মাপার আগে একটা জরুরি জিনিস আমাদের বুঝতে হবে। সেটা হলো আমরা ঠিক কী ধরনের ডেটা নিয়ে কাজ করছি। কারণ জানেন তো, সব ডেটা কিন্তু একরকম হয় না। আর এখানেই আসছে র্যান্ডম ভেরিয়েবল বা দৈব চলকের কনসেপ্টটা। জিনিসটা কি? এটা এমন একটা ভেরিয়েবল যার মান নির্ভর করে কোনো একটা দৈব পরীক্ষার ফলাফলের ওপর, আর এর মান একবার এক রকম হতে পারে। যেমন ওই যে ছক্কা ছোড়ার উদাহরণটা দিলাম, তার ফলাফলটাই একটা র্যান্ডম ভেরিয়েবল। এই র্যান্ডম ভেরিয়েবলগুলো মোটা দাগে ২ রকমের হয়। একটা হলো ডিসক্রিট ভেরিয়েবল, যেগুলোকে আমরা গুনতে পারি। যেমন একটা ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে, সংখ্যাটা তো আর ৪৭.৫ জন হতে পারে না, তাই না? এটা একটা পূর্ণ সংখ্যা হবে। আর আরেকটা হলো কন্টিনিউয়াস ভেরিয়েবল, যেগুলোকে গোনা যায় না, মাপতে হয়। যেমন ধরুন একটা গানের দৈর্ঘ্য বা কারো ওজন বা বাইরের তাপমাত্রা, এগুলোর মান কিন্তু দশমিকেও আসতে পারে। তো চলুন এবার আমাদের প্রথম টুলটা দেখে নেই। এর নাম হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এটা কখন কাজে লাগে? এটা সেই সব ক্ষেত্রে একদম পারফেক্ট যেখানে আউটকাম মাত্র দুটোই হতে পারে। হয় হ্যাঁ বা না, সফল বা ব্যর্থ, পাস বা ফেল, এই রকম আর কি। এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ব্যবহার করার জন্য 4টা শর্ত কিন্তু মিলতে হবে। চেকলিস্টের মতো ভাবতে পারেন। ১. নির্দিষ্ট সংখ্যকবার চেষ্টা বা ট্রায়াল থাকতে হবে। ২. প্রত্যেকটা চেষ্টা একে অপরের থেকে স্বাধীন হতে হবে। ৩. প্রতিবারই ফলাফল মাত্র দুটোই হতে পারবে, যেমন সাকসেস বা ফেলিওর। আর ৪ নম্বর হল প্রতিবার সাকসেসের সম্ভাবনাটা একই থাকতে হবে। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন ইউএস এয়ারওয়েজের প্রতিদিন 5টা করে ফ্লাইট চলে পেনসিলভেনিয়ার ব্র্যাডফোর্ডে, আর যে কোনো একটা ফ্লাইটের লেট করার সম্ভাবনা হলো 20%। এখন প্রশ্নটা হলো, এমন সম্ভাবনা কতটা যে আজকে একটাও ফ্লাইট লেট করবে না? আচ্ছা, এখানে আমাদের মোট ট্রায়াল বা এন হলো 5, কারণ 5টা ফ্লাইট। আর সাকসেস লেট হওয়া, এর সম্ভাবনা বা পি হলো 0.2। তো ফর্মুলা ব্যবহার করে যখন আমরা হিসাবটা করি, তখন দেখা যায় যে একটাও ফ্লাইট লেট না করার সম্ভাবনাটা দাঁড়ায় 0.3277। তার প্রায় 32.77% চান্স আছে যে আজকে একটাও ফ্লাইট লেট হবে না। দেখলেন তো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মতো একটা টুল দিয়ে কিভাবে একটা সত্যিকারের সমস্যার সমাধান করে ফেলা গেল। ওকে, এবার আমাদের দ্বিতীয় টুলের পালা। এটার নাম হলো পয়সন ডিস্ট্রিবিউশন। এটা আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো একটা নির্দিষ্ট সময় বা জায়গার মধ্যে একটা ঘটনা কতবার ঘটছে সেটা গুনতে চাই। পয়সন ডিস্ট্রিবিউশন ব্যবহার করারও কিছু নিয়ম আছে। যেমন ঘটনাগুলোকে একে অপরের থেকে স্বাধীন হতে হবে, সেগুলো একটা নির্দিষ্ট সময়ে বা জায়গার মধ্যে র্যান্ডামলি ঘটবে। আর সবচেয়ে জরুরি হল ঘটনা ঘটার একটা গড় হার বা অ্যাভারেজ রেট আমাদের জানা থাকতে হবে। চলুন এটারও একটা উদাহরণ দেখা যাক।
তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন একটা স্যাম্পলে দেখা গেল যে 1000 ফ্লাইটে মোট 300টা ব্যাগ হারিয়েছে। তার মানে কি দাঁড়ালো? এর মানে হলো প্রতি ফ্লাইটে গড়ে 0.3টা করে ব্যাগ হারায়। এখন তাহলে প্রশ্ন হলো, কোনো একটা ফ্লাইটে একটাও ব্যাগ হারায় না, এর সম্ভাবনা কতটুকু? এখানে আমাদের মূল তথ্যটা হলো গড় হার, যেটাকে গ্রিক অক্ষর ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, আর সেটার মান হলো 0.3। তো পসো ডিস্ট্রিবিউশন দিয়ে হিসাব করে আমরা যে উত্তরটা পাই সেটা হলো 0.7408। মানে প্রায় 74.08% সম্ভাবনা আছে যে একটা ফ্লাইটে কোনো যাত্রীর ব্যাগই হারাবে না। এটাও কিন্তু আমাদের অনিশ্চয়তাকে বোঝার জন্য একটা অসাধারণ টুল, তাই না? তো আমরা দুটো বেশ পাওয়ারফুল টুল সম্পর্কে জানলাম, কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায়। কখন কোনটা ব্যবহার করব, বাইনোমিয়াল নাকি পয়জন? চলুন এই দুটোর মধ্যে একটা সামনাসামনি তুলনা করে দেখা যাক। এই স্লাইডটা হলো একটা চিটশিটের মতো। দেখুন, ব্যাপারটা সহজ। বাইনোমিয়াল ব্যবহার হবে তখনই যখন নির্দিষ্ট সংখ্যক চেষ্টার মধ্যে কতবার সফল হলেন সেটা গুনতে হবে। এর জন্য আমাদের n মানে চেষ্টার সংখ্যা আর p মানে সফলতার সম্ভাবনা দুটোই জানতে হবে। আর অন্যদিকে পয়জো ব্যবহার হবে যখন একটা নির্দিষ্ট সময় বা জায়গার মধ্যে কোনো ঘটনা কতবার ঘটছে সেটা গুনতে হবে। এর জন্য শুধু গড় হার বা ল্যামডা জানলেই চলে। আর একটা খুব ইন্টারেস্টিং পার্থক্য হলো পয়সো ডিস্ট্রিবিউশনে গড় আর ভ্যারিয়েন্স কিন্তু একই হয়। এখন যেহেতু এই টুলগুলোর সাথে পরিচয় হলো, একটু ভাবুন তো, আমাদের চারপাশের দৈনন্দিন জীবনের কোন কোন অনিশ্চিত ঘটনাকে এখন সংখ্যা দিয়ে মাপা সম্ভব? আসলে সম্ভাবনা কিন্তু শুধু একটা গণিতের টপিক নয়, এটা আমাদের চারপাশের দুনিয়াটাকে দেখার আর বোঝার একটা নতুন দৃষ্টিভঙ্গি।